ভাঙা কাচের স্বপ্ন। সকালবেলা সূর্যের প্রথম আলো যেন আজ অন্যরকম এক কুহক ছড়িয়ে দিচ্ছিল নীলিমার জানালার কাছে। ঝকঝকে কাচের ওপারে শহরের ব্যস্ততা শব্দহীনভাবে জানিয়ে দিচ্ছিল যে দিন শুরু হয়ে গেছে। অথচ নীলিমার চোখে ছিল অবসাদ, ক্লান্তির একরাশ ছাপ। 6 মাস আগে এমন এক সকালেই সবকিছু বদলে গিয়েছিল। নীলিমা মেধাবী এক বিশ্ববিদ্যালয় ছাত্রী। সাহিত্য বিভাগের ছাত্রী হওয়া সত্ত্বেও তার চিন্তা ভাবনা সবসময়ই বাস্তবের ছোঁয়া পেত। তার কলমে ছিল সমাজের প্রতিচ্ছবি, কাচের মতো স্বচ্ছ অথচ ভঙ্গুর। 6 মাস আগে যে দুর্ঘটনা তার জীবনকে ওলটপালট করে দিয়েছিল, সেটাও যেন কোনো উপন্যাসের ট্র্যাজিক ক্লাইম্যাক্স থেকে উঠে আসা। তখনও তার চুল ছিল কাঁধ ছোঁয়া, চোখে ছিল স্বপ্নের আলো। রেজাল্টের ঠিক আগের দিন তার প্রেমিক রায়হান এসেছিল দেখা করতে। রায়হান এক নিঃশব্দ বিপ্লব। ওর চোখে ছিল বিদ্রোহ, মুখে হাসি, আর চিন্তায় ছিল ভবিষ্যতের এক উত্তরণ। দুজন মিলে স্বপ্ন দেখত, বড় কিছু করবে, সমাজ বদলাবে, নিজেরা নিজেদের মতো করে জীবন গড়বে। সে দিনটা ছিল বসন্তের এক নরম দুপুর। ধানমন্ডির লেকের ধারে বসে তারা ভবিষ্যতের পরিকল্পনা করছিল। ঠিক তখনই ফোন এলো, নীলিমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। যতটা দ্রুত সম্ভব তারা ছুটল হাসপাতালের দিকে। কিন্তু পৌঁছাতে পৌঁছাতে সব শেষ। বাবার নিথর দেহ দেখে ছলছল চোখে দাঁড়িয়ে ছিল নীলিমা। সেই মুহূর্তেই যেন তার ভেতরের কাঁচ ভেঙে গেল। পরে জানা গেল, বাবার ব্যবসা প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। ঋণের চাপে, দুশ্চিন্তায় এই পরিণতি। একদিন যিনি সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন, তিনি চলে গেলেন নিঃস্ব হয়ে। বাবার মৃত্যুর পর একে একে নেমে এলো বিপর্যয়। ঘর বিক্রি হলো, বন্ধুরা দূরে সরে গেল, আত্মীয়রা মুখ ফিরিয়ে নিল। রায়হান তখনও পাশে ছিল, বারবার বলেছিল, আমি আছি, আমাদের কিছু হলে আমরা একসাথে লড়ব। কিন্তু বাস্তবের মুখোমুখি দাঁড়ালে অনেক সময় প্রতিশ্রুতি দুর্বল হয়ে পড়ে। রায়হানের পরিবারের আপত্তি এল, এক দেউলিয়ার মেয়েকে ঘরে তুলব না। রায়হান লড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হেরে গেল। একদিন হঠাৎ করেই রায়হান বলল, তুই নিজেকে গুছিয়ে নিস। আমি তোকে ভালোবাসি, কিন্তু আমারও কিছু সীমাবদ্ধতা আছে। সেই কথাটা নীলিমার মনে কাঁচ ভাঙার শব্দ তুলেছিল। সেই যে ভেঙে গিয়েছিল ভিতরের স্বপ্ন, সেটা আর জোড়া লাগেনি। তার নিজের অস্তিত্ব তখন একটা শূন্য ক্যানভাস, যেখানে কেউ কোনো ছবি আঁকেনি বহুদিন। এই নতুন জীবনের শুরু ছিল একটা হোস্টেলের এক কোণায়। বিশ্ববিদ্যালয়ের টিউশন বাঁচিয়ে খেয়ে পড়ে দিন চলে যায়। লেখালেখির প্রতি আগ্রহ তখনও টিকে ছিল, তাই একটি ছোট ম্যাগাজিনে কাজ নেয় সে। সেখানে লেখার পাশাপাশি প্রুফ দেখা, আর্টিকেল ঠিক করা, সবই করত। দিন কেটে যাচ্ছিল, মাঝে মাঝে মনে হতো, রায়হান যদি হঠাৎ এসে দাঁড়াত, যদি বলতো, চলো আবার শুরু করি। কিন্তু বাস্তব গল্পে অলৌকিকতা থাকে না। একদিন ম্যাগাজিন অফিসে আসেন এক অতিথি, ফারহান সাদ। লেখক, কলামিস্ট, সমাজকর্মী। তিনি লেখার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে আলোড়ন সৃষ্টি করেছেন। নীলিমার একটি লেখা পড়ে তিনি প্রশংসা করেছিলেন, তোমার লেখায় কাচের মতো স্বচ্ছতা আছে, কিন্তু শব্দগুলো কাটে। সেই একটা মন্তব্য যেন নতুন করে জোড়া লাগানোর প্রক্রিয়া শুরু করল। ধীরে ধীরে ফারহান হয়ে উঠলেন একজন মেন্টর। কখনো কখনো চায়ের দোকানে গল্প, কখনো পাণ্ডুলিপির ওপর আলোচনায় গভীর রাত। কিন্তু ফারহানের সাথে সম্পর্ক কখনো রোমান্টিক হয়নি, বরং এক বন্ধুত্ব, এক সম্মান, এক আত্মিক যোগাযোগ তৈরি হয়েছিল। নীলিমার লেখা তখন পত্রিকায় জায়গা করে নিচ্ছে। একদিন জাতীয় একটি দৈনিক থেকে কল আসল, আপনার কলাম আমরা নিয়মিত ছাপতে চাই। সেটাই ছিল নীলিমার জীবনের নতুন শুরু। লেখায় এল আত্মবিশ্বাস, কণ্ঠে এল জোর। সে এখন শুধু নিজের জন্য নয়, সমাজের ভাঙা স্বপ্নের জন্যও লিখে। এভাবে একদিন একটি সম্মেলনে আবার দেখা হয়ে যায় রায়হানের সঙ্গে। রায়হান তখন কর্পোরেট অফিসে চাকরি করে, গাঢ় রঙের স্যুট পরে থাকে, হাসি দেয়, কিন্তু চোখে কোনো স্বপ্ন নেই। নীলিমার চোখে তখন দৃঢ়তা, ঠোঁটে হাসি, আর মুখে একটাই কথা, আমার স্বপ্ন আমি নিজেই জোড়া দিয়েছি। তুই যেটা ফেলে গিয়েছিলি, সেটা এখন আমার অহংকার। রায়হান কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু নীলিমা তখন পেছনে ফিরছিল না। কারণ সে জানত, ভাঙা কাচ জোড়া লাগলেও তার দাগ থাকে। কিন্তু সেই দাগই যদি আত্মপরিচয়ের অংশ হয়ে ওঠে, তাহলে সেটাই জীবনের গর্ব। হোস্টেলের সেই ছোট্ট ঘরটার দেয়ালে একসময় নীলিমা বাবার ছবি টানিয়েছিল। কিন্তু ছবির ফ্রেমটা একটু কাত হয়ে গেলে আর সে ঠিক করত না। সময়ের সাথে সাথে কিছু কিছু জিনিস যেমন পড়ে থাকে, তেমনি কিছু সম্পর্কও কেবল স্মৃতি হয়ে দেয়ালে ঝুলে থাকে।
নীলিমা তখন নিজের চেষ্টায় বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পৌঁছে গেছে। রেজাল্ট ভালো হচ্ছে, টিউশন চলছে, মাঝে মাঝে সাহিত্য ম্যাগাজিনে ছাপা হওয়া লেখাগুলো থেকে কিছু সম্মানীয় আসছে। তবে তার বড় প্রাপ্তি হলো নিজের ভিতরের ভাঙা গ্লাসে ধীরে ধীরে আলো জমা করা। তবে এই আলো সবসময় একরঙা ছিল না, মাঝে মাঝে অন্ধকার এসে গাঢ় ছায়া ফেলে দিত। যেমন একটা শীতের সন্ধ্যা, হোস্টেলের বারান্দায় দাঁড়িয়েছিল সে, গায়ে একটি পুরনো চাদর জড়ানো, হাতে স্টিলের একটা কাপ। ধোয়া ওঠা চায়ের সঙ্গে তার মনে হচ্ছিল জীবনটা যেন একটা কাচের পাত্র, আর প্রতি মুহূর্তে কারো না কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছে। সেই রাতে সে তার ডায়েরিতে লিখেছিল, আমি এখনো ভাঙা, কিন্তু এ ভাঙন আমার ভাষা হয়ে উঠেছে। ডায়েরির লেখাগুলো ধীরে ধীরে একটি ছোট সংকলন হয়ে উঠতে শুরু করল। ভাঙা কাচের স্বপ্ন নামেই সে নিজের লেখা সংগ্রহ করছিল। একদিন সাহস করে একটি ছোট প্রকাশনীতে দিল বইয়ের পাণ্ডুলিপি। খুব বেশি আশা ছিল না, কিন্তু 2 সপ্তাহ পর এক চিঠি পেল, আপনার লেখা সাহসী, কাচের মতো স্বচ্ছ, ছাপতে চাই। সে চিঠি হাতে পেয়েই তার চোখে পানি চলে এসেছিল। কয়েক বছর ধরে জমা কষ্ট, হারানো সম্পর্ক, ভাঙা পরিবার, সব যেন এই একটিমাত্র লাইনের মাঝে উপশম পেয়ে গেল। বইটা প্রকাশ পেল এক বইমেলায়, বড় কোনো স্টলে নয়, একেবারে কোণার দিকে এক ছোট্ট ডেস্কে। কিন্তু নীলিমার চোখে সেটা ছিল একটা রাজপ্রাসাদ। তার নিজের লেখা বই, নিজের ঘাম আর কান্না দিয়ে লেখা, একটা মেলামাইন টেবিলের ওপর রাখা ছিল। প্রথম দিনেই 10টা কপি বিক্রি হলো। প্রথম ক্রেতাটি বলেছিলেন, আপনার ভাষায় কষ্ট আছে, কিন্তু হেরে যাওয়ার কোনো ছাপ নেই। এই সময়ই তার জীবনে প্রবেশ করলেন নাহিয়ান। সাদা পাঞ্জাবি, গলায় গামছা, হাসি খুশি এক তরুণ সাংবাদিক, যে তার বই নিয়ে একটি রিভিউ লিখেছিল পত্রিকায়। সেই রিভিউটি ছিল এমন, ভাঙা কাচের স্বপ্ন, পড়লে বোঝা যায় কাচ যেমন ভাঙে, শব্দও তেমন ভাঙতে জানে। লেখকের অভিজ্ঞতা আমাদের সমাজের আয়না, তবে ধোয়াটে নয়, কষ্ট দিয়ে ঝকঝকে করা আয়না। এই লেখাটা পড়ে নীলিমা প্রথমবার মনে করল, হয়তো কারো চোখ দিয়ে সে আবার নিজের আত্মপরিচয় খুঁজে পেতে পারে। নাহিয়ান কেবল পাঠক ছিল না, ছিল এক শ্রোতাও। সে শুনত নীলিমার কথা, থেমে যাওয়া বাক্যগুলো, চোখের নীরবতা। তাদের বন্ধুত্ব বাড়তে থাকে, একসাথে ক্যাফেতে বসা, শহরের পুরনো গলিতে ঘোরা, সাহিত্য নিয়ে আলোচনা, জীবনের নানা মোড়ে থেমে গিয়ে একে অন্যকে দেখা। তবে নাহিয়ান কোনোদিন ভালোবাসি বলেনি। সে বলতো, তুই লিখিস, আমি পড়ব। তোর লেখা যতদিন চলবে, আমি ততদিন তোর পাঠক। এই সম্পর্কটা কোনো দাবি করে না, কোনো প্রতিশ্রুতি চায় না। নীলিমা এই ভালোলাগাকে মুঠোয় ধরে রাখে, কিন্তু নাম দেয় না। কারণ নাম দিলে আবার ভাঙতে পারে। এই সময়ই ঘটে এক বড় পরিবর্তন। একটি আন্তর্জাতিক সাহিত্য প্রতিযোগিতায় অংশ নেয় নীলিমা। তার লেখাটি নির্বাচিত হয়, তাকে আমন্ত্রণ জানানো হয় সিঙ্গাপুরে একটি লেখক সম্মেলনে অংশ নিতে। ভিসা পাওয়া, টিকিট কাটা, প্রথম বিদেশ যাত্রা, সবটাই এক অদ্ভুত রোমাঞ্চ। এই মেয়েটি যে একদিন একটা পুরনো হোস্টেলের কোণায় বসেছিল চোখে কান্না নিয়ে, সেই মেয়েটিই আজ প্লেনে বসে ভাবছে, আমার জীবন কি সত্যিই বদলে যাচ্ছে। সিঙ্গাপুরের সেই সম্মেলনে তার বক্তব্য শেষ হওয়ার পর এক বৃদ্ধা সাহিত্যিক এগিয়ে এসে বলেছিলেন, তোমার ভাষা নির্লজ্জভাবে সত্য, তাতে সাহস আছে, কান্না আছে, আর আছে এক জেদ। এই সম্মেলন নীলিমার আত্মবিশ্বাসে আগুন ধরিয়ে দিল। দেশে ফিরে সে তার লেখালেখিকে আরও বিস্তৃত করল। বড় দৈনিকে কলাম, টিভি আলোচনায় অংশগ্রহণ, সামাজিক ইস্যু নিয়ে প্রবন্ধ, এমনকি একটি ছোট ডকুমেন্টারি তৈরিতে অংশ নেয়। তবে ভিতরে ভিতরে সে এখনও মাঝে মাঝে ভয় পেত। কারণ সে জানত, যে কোনো সময়ে আবার সব ভেঙে পড়তে পারে। জীবন তো একরকম জোড়া লাগানো কাচের ওপর হাঁটা, কোথায় যে আবার হোঁচট খাবে, কেউ জানে না। এমন এক সন্ধ্যায় তার কাছে এক চিঠি আসে, রায়হান মারা গেছে। একটা দুর্ঘটনায়, অফিস থেকে ফেরার পথে, বাসের নিচে চাপা পড়ে। নিঃশব্দ এক কান্না ফেটে পড়ে নীলিমার ভেতর থেকে। সে কয়েক বছর ধরে রায়হানকে ভুলে থাকার চেষ্টা করছিল, কিন্তু মৃত্যুর সংবাদ তাকে আবার কাচের মতো কাঁপিয়ে দিল। তবে এবার সে ভাঙেনি। সে নিজে গিয়ে রায়হানের কবরে একটি চিরকুট রেখে এসেছিল। তুই তো একদিন বলেছিলি আমি নিজেকে গুছিয়ে নিই। আজ আমি জানিয়ে গেলাম, আমি গুছিয়েছি, আমি টিকে আছি। রায়হানের মৃত্যুর পর কয়েকদিন যেন পৃথিবী অন্যরকম হয়ে গেল। চারপাশে সব স্বাভাবিক থাকলেও নীলিমার মনে হঠাৎ একটা শূন্যতা নেমে এল। কেউ আর ছিল না যার নাম শুনলেই বুকের মধ্যে চাপা এক দীর্ঘশ্বাস জমত। সেই ছেলেটা যে একসময় বলে গিয়েছিল, তুই নিজেকে গুছিয়ে নিস, সে আর নেই।
এবং তার এই অনুপস্থিতিই নীলিমাকে এক অন্যরকম শক্তি দিল। তার লেখার মধ্যে সেই সময় একটা বড় রূপান্তর এল। আগের কষ্টের বর্ণনা, অনুভবের কাঁটায় ঘেরা শব্দগুলো এক ধীরে ধীরে সমাজচেতনায়, রাজনৈতিক অসাম্য, নারীর নিঃসত্ত্বতার বিরুদ্ধে প্রতিবাদের রূপ নিল। সে লিখল সেই মেয়েদের কথা, যারা শুধু পরিবার নয়, প্রেম, সমাজ, স্বপ্ন, সবকিছু হারিয়ে দিন শেষে বাঁচতে শেখে। একটি কলামে সে লিখল, আমাদের সমাজ মেয়েদের শেখায় কিভাবে ভালো স্ত্রী হতে হয়, ভালো মেয়ে হতে হয়, কিন্তু শেখায় না কিভাবে নিজেকে ভালোবাসতে হয়। আমি সেই ভালোবাসার গল্প বলি, নিজের ব্যথার, নিজের ঘামের। এই লেখাটি ভাইরাল হয়ে যায়। অসংখ্য মেয়ে, বিশেষ করে তরুণীরা, তাকে মেইল করে, মেসেজ পাঠায়। কেউ লিখে, আপু, আমি আপনার লেখায় নিজেকে খুঁজে পেয়েছি। কেউ বা বলে, আপনার মতো হতে চাই। এই প্রতিক্রিয়াগুলো নীলিমাকে অন্যরকম অনুপ্রেরণা দিল। সে বুঝল, তার ব্যক্তিগত ভাঙন আর শুধু তার একার নয়, এটি এখন এক সামাজিক স্মৃতি, এক প্রতিরোধের উপাখ্যান। এ সময় তার জীবনে নতুন একজন প্রবেশ করে, তামান্না। তামান্না ছিল শহরতলির এক কলেজের ছাত্রী, বয়স মাত্র 18। তার একটি চিঠি আসে ডাকযোগে, হাতে লেখা, আপু, আমার মা আমাকে বিয়ে দিতে চাইছে। আমি পড়তে চাই, লিখতে চাই, বাঁচতে চাই। আপনি যদি একটা চিঠি দেন, তবেই আমি সাহস পাব। এই চিঠি নীলিমার ভিতরটা নাড়িয়ে দেয়। সে তামান্নাকে ডাকে, তার সাথে সময় কাটায়, কথা বলে, তার মা সাথেও কথা বলে। এবং শেষ পর্যন্ত মেয়েটি বিয়ে এড়িয়ে কলেজে ভর্তি হয়। পরে সে নিজেই লেখালেখি শুরু করে। এই একটি ঘটনার ভিতর দিয়ে নীলিমা বুঝতে পারে, সে এখন কেবল লেখক নয়, সে একজন আদর্শ, এক অনুপ্রেরণা। তবে তার একাকিত্ব কি মুছে যায়? না, সে আজীবন এক নির্জন সঙ্গী নিয়ে চলে, এক শূন্যতা, এক ব্যথা, এক স্বপ্ন যা ভেঙেছিল কিন্তু জুড়ে নিতে শিখেছে। নাহিয়ান ছিল পাশে, কিন্তু সে কখনোই সম্পর্ককে বেঁধে ফেলেনি। একদিন নাহিয়ান নিজেই বলেছিল, তুই এমন একটা জায়গায় পৌঁছে গেছিস, যেখানে তোকে ভালোবাসা মানে তোকে ছোট করে ফেলা। তখন নীলিমা মাথা নেড়ে বলেছিল, ভালোবাসা মানেই তো আর বাধা নয়। তুই পাশে আছিস, এটাই তো অনেক। এরপরও বছর পেরোলো, নীলিমা এখন লেখক হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত। তার বই বিদেশে অনুদিত হচ্ছে, একাধিক পুরস্কার পেয়েছে, বিশ্ববিদ্যালয়ে অতিথি বক্তা হয়ে যাচ্ছে। এমনকি সে একটা বৃত্তি চালু করেছে, সেই সব মেয়েদের জন্য যারা শিক্ষা হারিয়ে ফেলেছিল সমাজের চাপে। একদিন এক অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সবচেয়ে প্রিয় শব্দ কি? সে একটু ভেবে বলল, ভাঙা। সবাই চমকে যায়। একজন প্রশ্ন করেন, আপনি তো জয় করেছেন, প্রতিষ্ঠা পেয়েছেন, সফল হয়েছেন। আপনি কেন ভাঙা শব্দটি বেছে নিলেন? তখন নীলিমা উত্তর দেয়, কারণ আমি জানি ভাঙা কেমন লাগে। আমি জানি, কাঁচ যখন ভাঙে তখন সে আলোকে অন্যভাবে প্রতিফলিত করে। আমার জীবনের প্রতিটি ভাঙন, প্রতিটি না পাওয়া, আমাকে তৈরি করেছে। আমি আজ যা, সেই আমি হয়ে উঠেছি কারণ আমি ভেঙেছিলাম, আবার জোড়া লাগিয়েছিলাম। তাই আমার সবচেয়ে প্রিয় শব্দ ভাঙা। এমন একটি জীবন যেখানে শুরু হয়েছিল কাঁধের ওপর বাবার লাশ নিয়ে, প্রেম হারিয়ে, সমাজের মুখ ফিরিয়ে নেওয়ার বেদনায়, সেটি আজ হাজার নারীর প্রেরণার গল্প। একদিন একটা ছোট্ট স্কুলে গিয়ে তার বই উপহার দেয় সে মেয়েটিকে, যার নাম রিমি, মাত্র 10 বছর বয়স, কিন্তু চোখে আগুন। রিমি বলেছিল, আমি বড় হয়ে লেখক হব, আপনার মতো। তখন নীলিমা হেসেছিল। তার মনে হয়েছিল, স্বপ্ন ভাঙে, কিন্তু ভাঙা স্বপ্ন দিয়েই তো ভবিষ্যতের প্রাসাদ তৈরি হয়।